প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসটিতে আমরা শিল্প ও সংস্কৃতির চতুর্থ অধ্যায় স্বাধীনতা আমার এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। বরাবরের মতো এই রিডিংগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা, ঠিক আছে? আমি এই অংশটা নিয়ে আলোচনা করি। চলো নকশা হই। শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাই। বিভিন্ন রকম নকশা দেখে এক একটি দল এক একটি নকশা নির্বাচন করব, যেমন ত্রিভুজ, বৃত্ত, ঢেউ, শাপলা ফুল, স্মৃতিসৌধ ইত্যাদি। মাটিতে বেশ বড় করে সে নকশাটি এঁকে নিব। সেটা চক হতে পারে কিংবা কাঠি বা ইটের টুকরো মাটির পাত্রের ভাঙ্গা অংশ দিয়ে এঁকে নিতে পারি। এবার সে নকশা অনুযায়ী সবাই দাঁড়াবো। এভাবে আমরা নকশা বানানোর অনুশীলন করব শরীর দিয়ে। সেটা আমরা নকশার উপরে দাঁড়িয়ে, বসে কিংবা শুয়ে পড়েও করতে পারি। চূড়ান্তভাবে আমরা একটি তৈরি করব। কোনো রকমের নকশা না এঁকে না নিয়ে শুধু নিজেদের শরীরগুলোকে ব্যবহার করব। চূড়ান্ত প্রদর্শনের সময় আমরা নির্বাচিত স্থানে এক একটি দল একটা নকশা হব। কিছুক্ষণ থেকে বের হয়ে যাব, আবার আরেকটি দল আসবে, তারাও অন্য একটি নকশা প্রদর্শন করবে। এভাবে প্রতিটি দল তাদের নকশা উপস্থাপন করবে। নকশা প্রদর্শনের সময় আমরা হাতে তালি দিয়ে 1, 2, 3 গুণে একটি তাল তৈরি করে তার সাথে নিচের স্বরগুলোকে পুনরাবৃত্তি ভাবে গেয়ে ও বাজিয়ে তার সাথে আমরা ডিসপ্লে করতে পারি, ঠিক আছে? এই যে এই স্বরগুলা, ঠিক আছে? এখন আমরা প্রশ্নে চলে যাই। আমি তোমাদের প্রশ্নের আনসারগুলো সমাধান করে দিব, ঠিক আছে? তোমাদের যদি ক্লাসটা উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো এই হলো প্রশ্নগুলো, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখো, নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব। আমি যে রেডিংগুলো পড়ছি ওইটাই এর আনসার, ঠিক আছে? কিভাবে নিজের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করতে হয়। হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করব। তো এর আনসারটা হলো এইটা, ঠিক আছে? তৃতীয় প্রশ্নটা দেখো, স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। প্রীতম, শুভ সকাল বন্ধু। নীলয়, শুভ সকাল। কালকে নাকি তোমার মামার সাথে মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিলে? প্রীতম, হ্যাঁ বন্ধু। নীলয়, বেশ, কি কি দেখতে পেলে সেখানে? প্রীতম, মুক্তিযুদ্ধ জাদুঘরে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন উপকরণ, অস্ত্র, মুক্তিযোদ্ধাদের ব্যবহার্য জিনিসপত্র সহ আরও অনেক কিছু আছে। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে সে সময় আঁকা নানা রঙের পোস্টার দেখে। নীলয়, সে সময় আঁকা বিভিন্ন পোস্টারগুলো কেমন ছিল? প্রীতম, শিল্পী প্রাণেশ কুমার মণ্ডলের আঁকা এ ধরনের একটি পোস্টার চিত্র, বাংলা মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা। এ চিত্রের দৃঢ় হাতে ধরে রাখা আগ্নেয়াস্ত্র আর নারীর মুখাবয়ে যেন প্রতিরোধ ও প্রতিশোধের প্রচণ্ড স্প্রিয়া ফুটে উঠেছে। পাকিস্তানি দখলদার বাহিনী কর্তৃক নারী নির্যাতনের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বাংলার নারী মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধে লাখ লাখ পুরুষ যোদ্ধার সঙ্গী হয়ে নারী মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে সে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং বাংলার সব নারীকে মুক্তিযুদ্ধের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পোস্টারটি প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, সেবা দিয়ে, আবার কখনো জীবন বাজি রেখে রক্ষা করেছে মুক্তিযোদ্ধাদের গোপনীয়তা। পোস্টারটিতে সাদা রঙে লেখা হয়েছে বাংলার মায়েরা মেয়েরা। শান্তিপ্রিয় বাংলা নারীদের স্নিগ্ধ মায়ারূপী বোঝাতে সাদা রং ব্যবহার করা হয়েছে। লাল রঙে লেখা রয়েছে সকলেই মুক্তিযোদ্ধা। লাল রং এখানে সংগ্রামের প্রতিভূ হিসেবে ব্যবহৃত হয়েছে। যুদ্ধে একজন নারী হারিয়েছে তার পিতা, স্বামী, পুত্রকন্যা। শোকাহত নারী তাই প্রতিশোধের নেশায়। দৃঢ়চেতা মুক্তিযোদ্ধার ভাবমূর্তি প্রতিষ্ঠা রয়েছে এই চিত্রে। নীলে আর কি কি আছে? প্রীতম, দেবদাস চক্রবর্তী আঁকেন বাংলা হিন্দু, বাংলা খ্রিস্টান, বাংলা বৌদ্ধ, বাংলা মুসলমান, আমরা সবাই বাঙালি শীর্ষক পোস্টার, ঠিক আছে? এই অংশগুলো অবশ্যই তোমরা নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। 4 নম্বর প্রশ্নটা দেখো, স্বাধীনতা বিষয়ে নিজেদের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লিখব। স্বাধীনতা মানে নিজের অস্তিত্বের অনুভূতি, একই ভূখণ্ডে ভালোবাসা মানুষজনের সঙ্গে পরম মমতায় থাকতে পারা, এ দেশের মাটির গন্ধের সঙ্গে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার সূক্ষ্ম টান অনুভব করা। নিজেকে খুঁজে পাওয়ার ইচ্ছা থেকেই আমরা লড়াই করে যাই নিজেদের উপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এই অন্যায় নিষ্পেষণের মধ্যে থেকে নিজের অস্তিত্বকে আবিষ্কার করতে স্বাধীনতা শব্দটিকে আমাদের করার জন্য সেই দুঃসাহসিক স্বপ্ন দেখার রাত ছিল 1971-এর 26শে মার্চ। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করেছি সেই সব জানা অজানা শহীদদেরকে, যারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়ে গেছেন এ দেশের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। 5 নম্বর প্রশ্নটা দেখো, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প কবিতা রচনা লিখব। আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। তো এখানে একটা গল্প দেওয়া হয়েছে, গল্পের নাম হচ্ছে যুদ্ধজয়। রাত 3টা, চারদিকে নিস্তব্ধতা, কোথাও কোনো সারা শব্দ নেই। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। হঠাৎ করেই গুলির আওয়াজে এসে কানে বাজে। বুঝতে আর বাকি নেই ওরা এসে গেছে আক্রমণ চালাতে।
আমরা আমাদের কৌশলী অবস্থান থেকে দেখার চেষ্টা করছি ওরা আক্রমণ করেই যাচ্ছে, কিন্তু আমাদের থেকে কোনো রকম পাল্টা আক্রমণ না পেয়ে মনে মনে বেশ খুশি হয় পাক সেনারা। ক্যাম্পের একদম কাছে এসে আক্রমণ চালাতে থাকে, তবু কোনো প্রতিক্রিয়া নেই। আস্তে আস্তে ওদের গুলির আওয়াজ কমতে থাকে। আমরা তাদের অবস্থা বোঝার চেষ্টা করে এগিয়ে আসি। যখন আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না, ঠিক তখনই শুরু হয় আমাদের পক্ষ থেকে পাক সেনাদের লক্ষ্য করে আক্রমণ। আকস্মিক আক্রমণে ওরা দিক ছুটাছুটি করতে থাকে। পেছন দিক থেকে আমাদের আক্রমণে ওরা একেবারে নাজেহাল হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে পাক সেনাদের সবগুলোকে খতম করে দিতে সক্ষম হই। সেদিন প্রায় 20 থেকে 25 জন পাক সেনা আমাদের হাতে মৃত্যুবরণ করে। সেদিনের কৌশলী যুদ্ধ আজও আমার মনে পড়ে, তখন গর্বে বুকটা ভরে ওঠে। ঠিক আছে, এখানে একটা কবিতাও দেওয়া হয়েছে, তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করে নিতে পারো। তারপরে প্রশ্নটা দেখো, ছবি আঁকার মধ্য দিয়ে নিজের স্বাধীনতার অনুভূতি প্রকাশ করব। তো এখানে তুমি একটা ছবি আঁকতে পারো। ঠিক আছে, তুমি তোমার মতো করে ছবি আঁকতে পারো, একে স্বাধীনতার অনুভূতিটা প্রকাশ করতে পারো। ক্লিয়ার? শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। শিল্পী কামরুল হাসান 1921 সালের 2রা ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। 1948 সালে ঢাকায় জয়নুল আবেদিনের সাথে একত্রে তিনি গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1948 থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। এরপর 1960 থেকে 1978 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পী কর্পোরেশনের নকশা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের একটি পর্যায়ে 1972 সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ দান করেন তিনি। শিল্পী কামরুল হাসান তার শিল্পকর্মের বিষয়বস্তু হিসেবে মানুষ, স্বদেশিকতা, দেশজ ঐতিহ্য প্রভৃতিকে সার্থকভাবে প্রয়োগ করেছেন। এছাড়াও তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা ও বাঙালি রমণীর চিরন্তনী রূপ নিয়ে কাজ করেছেন। সামাজিক স্বাধীনতা কিংবা গণতন্ত্র মুক্তির সংগ্রামে তার প্রতিবাদী চিত্র বাঙালি জাতিকে অনুপ্রেরণা যোগায়। এই অধ্যায়ে আমরা শিল্পী কামরুল হাসানের নাই ওর 3 কন্যা সহ আরও কয়েকটি চিত্রকর্ম দেখেছি। এই চিত্রকর্মগুলোতে শিল্পী নারীদের বিভিন্ন অবস্থা ফুটিয়ে তুলেছে। প্রথম চিত্রে দেখতে পাই একজন চালক গরুর গাড়িতে করে নববধূ নিয়ে যাচ্ছেন, যা একসময়ে আমাদের গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তুলেছে। দ্বিতীয় চিত্রে শিল্পী একটি ময়ূরের ছবি এঁকেছেন, যাতে ময়ূরের রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। তৃতীয় চিত্রে দেখতে পাই একজন গৃহবধূর চিত্র, যিনি ঘুমটা মাথায় সেজেগুজে বসে আছেন। গৃহবধূর এরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রে। চতুর্থ চিত্রে দেখতে পাই 3 কন্যা, একজনের হাতে কলসি, আরেকজন লজ্জায় মুখ হাত দিয়ে রেখেছে। কাউকে দেখে হয়তো সে মুখ লুকানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, স্বাধীনতা বলতে আমরা যা বুঝি তা লিখি। আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। স্বাধীনতা একটি শর্ত, যেখানে একটি জাতি, দেশ বা রাষ্ট্র বা জায়গা, যেখানে জনগণ থাকবে, নিজস্ব শাসন ব্যবস্থা এবং সাধারণত কোনো অঞ্চলের সার্বভৌমত্ব থাকবে। স্বাধীনতার বিপরীত হচ্ছে পরাধীনতা। স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়। তাই স্বাধীনতা বলতে বোঝায় অন্যের কোনো কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে থেকে কাজ করা। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা বৈচিত্র্যে ভরা বৈশাখ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন বলে ভেবে রেখেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।